সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক ব্যবস্থা ও গণভোটের বিধান। পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিলের রায় আপিলেও বহাল। সংসদেই সুরাহা হবে নীতি নির্ধারণী বিষয়। বসবাস অযোগ্যের তালিকায় ঢাকার তৃতীয় অবস্থান নিয়ে উদ্বেগ প্রধানমন্ত্রীর। পরিবেশ উন্নয়নে সবাই মিলে কাজ করার আহ্বান। বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন। ভারী বর্ষণে এবার বান্দরবানে পাহাড় ধস, একই পরিবারের ৩ জন সহ ৫ জনের মৃত্যু। কক্সবাজারেও প্রাণ গেল ২ শিশুর। আজও তলিয়ে বন্দরনগরীর বিভিন্ন সড়ক। কারবালায় খামেনের শোকযাত্রায় মানুষের ঢল। মাশহাদে দাফন আজ। ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা। মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় পাল্টা আঘাত আইআরজিসির। এবং বিশ্বকাপের শেষ ৮-এর লড়াই। প্রথম কোয়ার্টার ফাইনালে রাতে মুখোমুখি ফ্রান্স মরক্কো। একাধিক ইনজুরিতে চিন্তায় ফরাসিরা। জয় পেতে মরিয়া অ্যাটলাস লায়ন্স। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান ফেরার রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে রাষ্ট্রের মূলনীতির বিষয়গুলো সংসদের হাতে ছেড়ে দিয়েছেন সর্বোচ্চ আদালত। তবে আংশিক বাতিল থাকবে সংবিধানের পঞ্চদশ সংশোধনী। সকালে এই রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। অবৈধভাবে ক্ষমতা দখল করলে সর্বোচ্চ শাস্তির বিধান সহ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন এনেছিল আওয়ামী লীগ সরকার। ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাশ হয়েছিল সংবিধানের পঞ্চদশ সংশোধনী। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, সংবিধানে হস্তক্ষেপ করা, রাষ্ট্রদ্রোহিতা ও নারীদের সংরক্ষিত আসন ৫০ করা সহ প্রায় ৫৪টি বিষয় সংযুক্ত করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না থাকায় ২০১৪, ১৮, ২৪ সালে আওয়ামী লীগ একতরফা জাতীয় নির্বাচন করতে পেরেছে বলে অভিযোগ বিরোধী দলগুলোর। এরপর ২০২৪-এর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টে বিএনপি, জামায়াত ও সুশাসনের জন্য নাগরিক সুজন পৃথক ৩টি রিট করেন। চূড়ান্ত শুনানি শেষে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট রায় দেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ, গণভোটের বিধান বাতিল, সংবিধান সংশোধনের ক্ষমতার উপর বিধিনিষেধ এবং মৌলিক অধিকার বাস্তবায়ন, হাইকোর্টের এখতিয়ার সীমিত করার বিধানকে সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী ঘোষণা করে বাতিল করেন আদালত। তবে পঞ্চদশ সংশোধনের বাকি বিষয়গুলো ভবিষ্যৎ সংসদে বিবেচনার জন্য রেখে দেওয়া হয়। বৃহস্পতিবার ওই রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে হাইকোর্টের রায়ই বহাল রাখেন আপিল বিভাগ। ফলে সংসদের সুরাহা হবে নীতি নির্ধারণী সংক্রান্ত বিষয়গুলো। সংশোধনীটা চ্যালেঞ্জ করে রিট করা হয়। হাইকোর্ট ডিভিশন 4টি বিষয়ের পরে তার অবজারভেশন দিয়েছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরে আসা, গণভোট ফিরে আসা এবং সংবিধানের সাথে খ এবং সুপ্রিম কোর্টের যে রিটের যে ক্ষমতা সেই সম্পর্কে। তো আলটিমেটলি এই রায়ের ফলে হাইকোর্টের এই যে রায়, সেই রায়টি বহাল থাকলো, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলো। মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে বাতিল ঘোষণা করা হয়েছিল। আমাদের হাইকোর্ট বিভাগ ওই বাতিলটাকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন। আপিল বিভাগের আজকের রায়ের মাধ্যমে ওই তত্ত্বাবধায়ক সরকার হাইকোর্ট ডিভিশন যে বাতিল করেছেন, এই বাতিলটাকে যে বাতিল করেছেন সেই বিষয়টা বহাল থাকবে। আপিলকারী বদিউল আলম মজুমদার ও তার পক্ষের আইনজীবী বলেন, আপিল বিভাগের সুরাহা হওয়া প্রয়োজন ছিল আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে কিনা এটাও সংসদকেই সেই সিদ্ধান্ত নিতে হবে। তো আমি আশা করি সংসদ জনস্বার্থে আমাদের নির্বাচনী ব্যবস্থা যেন আবারও সংকটে না পড়ে, যাতে আমাদের ভোটাধিকার নিশ্চিত থাকে, সে ব্যাপারে তারা সঠিক সিদ্ধান্ত নেবে। এর মধ্য দিয়ে দেশের অন্যতম আলোচিত সাংবিধানিক মামলার দীর্ঘ আইনি লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হলো। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। বসবাস অযোগ্যের তালিকায় ঢাকার তৃতীয় অবস্থান নিয়ে উদ্বেগ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ উন্নয়নে সবাই মিলে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন করে কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, নিরাপদ, স্বাস্থ্যকর সবুজায়নের লক্ষ্যে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করবে সরকার। সরকার রিডিউস, রিইউজ, রিসাইকেল ইত্যাদি পর্যায়ে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। সবকিছু আইন দিয়ে করা সম্ভব নয় উল্লেখ করে সরকার প্রধান বলেন, সচেতনতার মধ্য দিয়ে করতে হবে পরিবেশ উন্নয়ন। এ সময় 7 শ্রেণীতে 21 জনকে জাতীয় পরিবেশ পদক তুলে দেন প্রধানমন্ত্রী।
বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজকে আমরা এখানে পরিবেশ নিয়ে কথা বলতে এসেছি। আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আমাদের সকলের সিরিয়াসলি না, ভেরি ভেরি সিরিয়াসলি বোধহয় চিন্তা করার সময় চলে এসেছে। কাজে এখানে আজকে আমরা যারা বৃক্ষরোপণই হোক বা পরিবেশের বিষয় হোক, আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের সকলের উচিত হবে এই ঘর থেকে বেরিয়ে গিয়ে যখন যে পরিস্থিতিতে যে পরিবেশে আমাদের সুযোগ হয় প্রত্যেকটি মানুষকে এ ব্যাপারে সচেতন করা। এখানে যারা আপনারা আজকে উপস্থিত হয়েছেন, বিশেষ করে এই কাজগুলোর সাথে আপনারা যারা জড়িত আছেন, পরিবেশ এবং বৃক্ষরোপণ দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত বলে আমি মনে করি। আমাদের সকলের বোধহয় দায়িত্ব, আমাদের সমাজে বহু মানুষ আছেন যারা এই সকল বিষয় খুবই অজ্ঞ, এটি অস্বীকার করে খামাখায় লাভ নেই। এই অজ্ঞ মানুষগুলোকে এই ব্যাপারে সচেতন করাটা বোধহয় আমাদের দায়িত্ব এবং আমাদের একটা পবিত্র কর্তব্য বলে আমি মনে করি। ভারী বৃষ্টিতে বান্দরবানে পাহাড় ধসে একই পরিবারের 3 জন সহ 5 জনের মৃত্যু হয়েছে। কক্সবাজারে প্রাণ গেছে 2 শিশুর। এই মুহূর্তে বান্দরবানে আছেন সহকর্মী এনে জাকির, চট্টগ্রামে শফিকুল আলম এবং কক্সবাজারে সুজাউদ্দিন রুবেল। শুরুতে আমরা যাব জাকিরের কাছে। জাকির, গত কয়েকদিনের টানা প্রবল বর্ষণের কারণে পাহাড়ি জেলা বান্দরবানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। গতকাল রাত 1টা এবং ভোর রাত 4টা এবং তার 1.5 ঘন্টা পর 5:30টার দিকে কিন্তু বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের মিশন পাড়া এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে এবং এতে 2 পরিবারের 5 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আমরা যেটি জানতে পেরেছি যে রাত 1টার দিকে মিশন পাড়া এলাকায় প্রথমে পাহাড় ধসের ঘটনা ঘটে। এই ঘটনায় একজন নারী আহত হয়। বর্তমানে সে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত আছে এবং তারপর ভোর 4টার দিকে মিশনপাড়া এলাকায় আবারও একটি বাড়িতে পাহাড় ধসের ঘটনা ঘটে এবং সেই সময় যে একই পরিবারের শিশু সহ 3 জন কিন্তু ঘুমন্ত অবস্থায় তাদের উপর পাহাড় ধসে পড়লে ঘটনাস্থলে কিন্তু তারা মারা যায়। এরপর 1.5 ঘন্টা পর একই মিশনপাড়াতে আরো একটি পরিবারের উপর পাহাড় ধসের ঘটনা ঘটে এবং সেখানে স্বামী স্ত্রী 2 জন ঘুমন্ত অবস্থায় ছিল, তারা 2 জনও কিন্তু ঘটনাস্থলে মারা যায়। এছাড়াও গত কয়েকদিনের প্রবল ভারী বর্ষণের কারণে বান্দরবানের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছিল এবং প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছিল। জেলায় প্রশাসনের পক্ষ থেকে 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আমরা খবর নিয়ে জানতে পেরেছি 3,500-এর বেশি মানুষ এই মুহূর্তে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। এছাড়াও বিভিন্ন জায়গায় সড়ক তলিয়ে যাওয়ার কারণে কিন্তু অভ্যন্তরীণ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং গতকাল রাত থেকে কিন্তু সারা দেশের সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বড় ধরনের কোনো গণমাধ্যম বা গণপরিবহন যান চলাচল কিন্তু আসলে করতে পারছে না। এছাড়াও সবচেয়ে অবর্ণনীয় যে দুর্ভোগ, মানুষের যে বিভিন্ন এলাকা কিন্তু বিদ্যুৎবিহীন রয়েছে, এই কারণে মোবাইল নেটওয়ার্কও নেই, এই কারণে তারা কিন্তু চরম ভোগান্তির মধ্যে রয়েছে। হ্যাঁ, আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্র ঘুরে দেখেছি, আশ্রয় কেন্দ্রে মানুষের যে কষ্ট আসলে তারা সেটি ওভারকাম করে আসতে আরো হয়তো অনেক কয়েকদিন সময় লাগতে পারে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের পাহাড় ধস ও বন্যা নিয়ে সবশেষ খবর। এখন আমরা চলে যাব চট্টগ্রামে আমাদের সহকর্মী শফিকুল ইসলামের কাছে। চট্টগ্রামে আসলে কয়েক ঘন্টা ধরে বৃষ্টি কমে গেছে এবং সূর্যেরও দেখা মিলেছে। সেক্ষেত্রে কিন্তু যে পানিগুলো ছিল বিভিন্ন অলিত গলিতে সেগুলো নামতে শুরু করেছে। সেগুলো নামার পর কিন্তু বিভিন্ন জায়গায় যে গলিগুলোতে পানি আটকে আছে, ময়লা আবর্জনা আটকে আছে, সেখানে কিন্তু পরিদর্শন করে দেখছেন সিটি মেয়র বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং সেখানে গিয়ে যাত্রীদের সাথে কথা বলছেন, আসলে যারা প্রতিবেশী রয়েছে তাদের সাথে কথা বলছেন এবং যে নালাগুলো আসলে কি কারণে নালাগুলোর মধ্যে ময়লা আবর্জনা জমে আছে সেটি কিন্তু তিনিও দেখছেন। আমরা সেটি দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে একটি মাঠের মধ্যে গিয়েছেন সিটি মেয়র ডাক্তার সাদ হোসেন, আমরা সেটি একটু দেখানোর চেষ্টা করি। তিনি সেখানে গিয়ে যে নালা নর্দমাগুলোতে কি অবস্থা, সেখানে কেন পানি জমে আছে, কি কি সমস্যার কারণে পানি জমে আছে সেই বিষয়টি কি তারা তদারকি করছেন এবং বিশেষ করে তিনি বলছেন যে আসলে বন্যা পরবর্তী যে অবস্থা সৃষ্টি হয়েছে সেটি থেকে উত্তরণ কিভাবে করা যায় সেটি আসলে জন্য তিনি পদক্ষেপ নিয়েছেন। যে বন্যা পরবর্তী কি পদক্ষেপ, বন্যার পর কি পদক্ষেপ নিয়েছেন আসলে? এই জন্য বন্যা এখনো শেষ হয়নি, কারণ এখনো পর্যন্ত আপনার ধরেন বৃষ্টি ওয়েদার ফোরকাস্ট আজকে কালকে পরশুদিন শনি
বার পর্যন্ত। এবং একটা জিনিস আপনাদেরকে অবহিত করতে চাই, ইনশাআল্লাহ চট্টগ্রাম শহরে বন্যা হয়নি, এটা মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি। যে পরিমাণ 412 মিলিমিটার বৃষ্টি হয়েছে একদিনে, এবং এই 5 দিনে 963 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যেটা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড। তারপরেও ইনশাল্লাহ আমি এখন দেখছেন যে জায়গায় সবচেয়ে নিচু এলাকা, এই জায়গায় আছে, এখানে কোনো পানি নেই, সামান্য পানি 1 নম্বর 2 নম্বর রোড আছে, আপনারাও দেখেছেন, সেগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে। এবং এই কারণগুলো দেখার জন্য আমি এসেছি এখানে, যে কালকে সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত যেখানে যেখানে পানি জমা আছে, যেমন এখানে কিছু পানি জমা আছে, এখানে এসেছে, এখানে দেখেছি যে খাল দখল হয়ে গেছে। খাল দখল করে আওয়ামী লীগ যুবলীগের লোকজন সেখানে তারা নাকি তাদের খেলার মাঠ একটা ছোট একটা বসার জন্য ক্লাব করেছে তারা, আওয়ামী লীগের লোকজন, যুবলীগের লোকজন। ওই খালটা আমি দখলমুক্ত করে সেটা চিহ্ন দিয়ে দেবো। এবং নালাগুলো যেখানে দেখেন, এই নালাগুলো ছিল অনেক বড়, এই নালাগুলো চিকন হয়ে গেছে, সেখানে আপনার যার যার বাড়ি সেখানে তারা সেখানে আঙ্গিনা করে ফেলেছে, ওগুলো আমি সব ভেঙে দিয়ে নালার জায়গায় নালাকে ফিরিয়ে দেবো। ধন্যবাদ মেম্বার। তিনি আসলে যে নালাগুলো পানি জমে আছে, ময়লা জমে আছে, সেগুলো তদারকি করছেন। তো আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি কক্সবাজার, সেখানে রয়েছে সোজাউদ্দিন রুবেল। কক্সবাজারে ভারী বর্ষণ যেন থামছে না। গত 4 দিন ধরে যে ভারী বৃষ্টিপাত হচ্ছে সেটি রেকর্ড পরিমাণ বলা হচ্ছে, যেটি আবহাওয়া অফিস থেকে যেটি বলা হয়েছে, গত 4 দিনে 563 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই ভারী বর্ষণের কারণে এরই মধ্যে কক্সবাজারের যে প্রধান নদীগুলো রয়েছে, বাঁকখালী নদী, মাতামুহুরী নদী, সাঙ্গু নদী, সব জায়গায় কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। আমরা এখন রয়েছে বাঁকখালী নদীর যেখানে পানির যে স্রোত বা পানির যে মাত্রা বৃদ্ধি পেয়েছে সেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি এই যে বাঁকখালী নদীর আশপাশে যে ঘরগুলো রয়েছে, মানুষের বসতি রয়েছে, সেখানেও কিন্তু এরই মধ্যে পানি প্রবেশ করেছে, এবং পানি প্রবেশ করে এখানকার মানুষজন কিন্তু অনেকটাই দুর্ভোগ পোহাচ্ছে। তারা বলছে কখন বৃষ্টি থামবে, আবার কখন তারা এই যে বিপর্যস্ত জীবন থেকে তারা মুক্তি পাবেন, সেই আশায় রয়েছেন। তবে আবহাওয়া অফিস থেকে কোনো ধরনের সুখবর এখনো পর্যন্ত দেওয়া হয়নি। তারা যেটি বলছে, আগামী 11 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত, যে ভারী বৃষ্টিপাত কক্সবাজার বা অন্যান্য দেশের অন্যান্য অঞ্চল হচ্ছে, সেই বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকবে। এবং আমরা এরই মধ্যে জানি যে কক্সবাজারে যে পাহাড় ধস হচ্ছে, ঘন ঘন গত 4 দিন 21 জনের মতো মৃত্যু হয়েছে। আজ সকালেও কক্সবাজারের যে চৌকুরিয়া উপজেলার হারবাং এলাকায় রয়েছে, সেই হারবাং এলাকায় একটি ঘুমন্ত ঘরে পাহাড় ধসে পড়ে 2 ভাই বোনের মৃত্যু হয়েছে। এবং তার পাশাপাশি চৌকুরিয়া লামা বান্দরবনের যে লামা এলাকা রয়েছে, সেখানেও 5 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে কিন্তু যদি বলা হয়, কক্সবাজার এবং বান্দরবন মিলে বিপুল সংখ্যক মানুষ কিন্তু পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে, এবং সেখানে মানুষও মারা গিয়েছে। আমরা যেটি জানি, কক্সবাজারে এই পর্যন্ত 21 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 16 জনই রোহিঙ্গা ক্যাম্পের, আর বাকি 5 জন কক্সবাজার সদরের 2 জন এবং চৌকুরিয়ায় 2 জন। এভাবে করে কিন্তু কক্সবাজারে পাহাড় ধসের যে উচ্চ ঝুঁকি, সে ঝুঁকি কিন্তু কমছে না। তবে প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, এবং মানুষজনকে সরিয়ে দেওয়ার পাশাপাশি যেখানে নিম্নাঞ্চলে মানুষ রয়েছে তাদেরকে যে সব ধরনের সহযোগিতা, সব ধরনের প্রস্তুতি রেখেছে, এবং যেখানে যেখানে পানি উঠেছে সেখানে সব ধরনের সহায়তা করা হচ্ছে। তবে চৌকুরিয়ার এবং মাতামুহুরী উপজেলায় মানুষ বেশি দুর্ভোগে রয়েছে, সেখানে পানির পরিমাণ কিন্তু বাড়ছে, কোনোভাবে কমছে না, যার কারণে মানুষ বেশি দুর্ভোগে রয়েছে। তবে সেখানে সব ধরনের যে খাদ্য সহায়তা থেকে অন্যান্য যে সহযোগিতা রয়েছে, সেগুলো সব সহযোগিতা করার জন্য প্রশাসন প্রস্তুত বলে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। বৈরী আবহাওয়া ও পাহাড় ধসের খবর আমাদেরকে জানাচ্ছিলেন কক্সবাজার থেকে সোজাউদ্দিন রুবেল। এর আগে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শফিকুল আলম, এবং তার আগে বান্দরবান থেকে যোগ দিয়েছিলেন এনে জাকির। সময় সংবাদে আরও থাকছে। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী ও এক শিশুকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত আরেক সন্তান, পলাতক অভিযুক্ত স্বামী, কলহের জের ধারণা পুলিশের। সংবিধানের ৫ম সংশোধনী আংশিক বাতিল করে আপিল বিভাগের রায়ের বিষয়ে সচিবালয়ে কথা বলছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সরাসরি যাব সেখানে। পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করে এবং পাবলিক কনসালটেশনের মধ্য দিয়েই আমরা সংসদে বিল আনব, এ আশ্বাস দিতে পারে। আর যেগুলো অবৈধ ডিক্লেয়ার হচ্ছে, এগুলো আমরা সংবিধানে সংশোধনী আনতে হবে। আমাদের দ্বিতীয় প্রশ্ন, মানে বর্তমান গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আছে, যে জাতীয় সংসদ ইলেকশন হবে, সেই ইলেকশন কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, এটা কি আপনি নিশ্চিত করে বলতে পারছেন কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার
আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকার এটা বিএনপির আন্দোলনের ফসল। কিভাবে 91 সালের যে নির্বাচন হলো সেটা বিএনপির বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সংগ্রাম হয়েছিল সেই সংগ্রামের ফসল ছিল অন্তর্বর্তীকালীন সরকার। সেই কনসেপ্ট থেকেই তত্ত্বাবধায়ক সরকার প্রক্রিয়ায় গেছি। 96 সালে বিএনপি পার্লামেন্টে ত্রয়োদশ সংশোধনের বিল এনেছিলেন। এনে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সাংগঠনিক রূপরেখা তৈরি করে দিয়েছিলেন এবং বিএনপি এটার জন্য বিগত 16-17 বছর ধরে সংগ্রাম করেছেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ বাঁচাও মানুষ বাঁচাও যে স্লোগান দিয়ে আমরা নিরন্তর সংগ্রামের পথে হেঁটেছিলাম, সেই পথে হাঁটার মুখ্য লক্ষ্য ছিল যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এবং সেই প্রক্রিয়ায় ফেরার জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কোনো পথ ছিল না। আমরা সেই জায়গাটা রাজনৈতিকভাবে অঙ্গীকারবদ্ধ। সেই সময় তো আইনটা পাশ হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার হিসাবে, এখন এটা কি তত্ত্বাবধায়ক সরকার থাকবে না অন্তর্বর্তী সরকার? রায়ে যেভাবে আছে আমরা সেটাকে বিবেচনায় নিয়ে যেটা করলে ভালো হয় সেটাই করব এবং এটা পাবলিক কনসালটেশনও দেব। আপনারাও সেটার পার্ট হবেন। এই সংশোধনী আমরা রায়টা বিবেচনা করে আসুক সামনে, রায়টা দেখি, রায়ের আলোকে রায়ের সাথে যাতে সাংঘর্ষিক না হয় সেইটা বিবেচনা করে এই যে পাবলিক কনসালটেশনে দেব। সব শ্রেণীর মানুষের, সব মতের মানুষের, সব পথের মানুষের সাজেশন নেব। এই ক্ষেত্রে কি আপনার গণভোটের যে রায়টা আছে ওটা আমরা রায়টা পর্যালোচনা করে পদক্ষেপ নেব। রায় পাওয়ার পরে আমাদের সংবিধান সংশোধন একটা কমিটি হবে, সেই কমিটির প্রক্রিয়ায় আইনি প্রক্রিয়া যেভাবে আসে সেভাবে আসবে। এটা তো টাইম ফ্রেম বলা যায় না। সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আইনমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে বক্তব্যের পর কথা বলছিলেন, আমরা সরাসরি দেখছিলাম সেটা। আইনমন্ত্রীর ব্রিফিংয়ের সম্পূর্ণ অংশ ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এবার বাণিজ্যের সংবাদ। বৈরী আবহাওয়ায় বিপর্যয়ের কবলে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটার জাহাজ ভিড়তে না পারায় 3 দিন ধরে পণ্য খালাস করতে পারেনি 50টির বেশি মাদার ভেসেল। এতে আর্থিক ক্ষতি শত কোটি টাকার বেশি বলে দাবি ব্যবসায়ীদের। সংকটে পড়েছে তৈরি পোশাক কারখানাগুলো। শেখাত্রীপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বুধবার পর্যন্ত 55টি মাদার ভেসেলের অবস্থান থাকলেও পণ্য খালাস করতে পারছে মাত্র 3টি জাহাজ, আর বাকি 52টি জাহাজকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যন্ত্রপাতি গুটিয়ে বসে থাকতে হচ্ছে। এর আগে মঙ্গলবার 46টি জাহাজের মধ্যে মাত্র 60টি এবং সোমবার 50টি জাহাজের মধ্যে 14টি পণ্য খালাস করতে পেরেছিল। মূলত সাগর উত্তাল থাকার পাশাপাশি বহির্নোঙর এলাকায় বৃষ্টির মাত্রা বেশি হলে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে পণ্য খালাস বন্ধ রাখতে হয়। আর বর্তমানে লঘুচাপের কারণে সাগর যেমন উত্তাল রয়েছে তেমনি বয়ে যাচ্ছে ঝোড়ো হাওয়া সহ তুমুল বৃষ্টি। যে মালামালগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেমন খাদ্যশস্য, সার, এই ধরনের পণ্য হ্যান্ডলিং করতে গেলে নষ্ট হয়ে যায়, যার কারণে এগুলোর কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। বিশাল আকৃতি হয় যেসব মাদার ভেসেল চট্টগ্রাম বন্দরের প্রধান জেটিতে ভেড়ার সুযোগ হয় না, সেগুলো বন্দরের নৌসীমায় বহির্নোঙর হিসেবে পরিচিত বঙ্গোপসাগরের মহেশখালী, কুতুবদিয়ায় অবস্থান নিয়ে ছোট আকৃতির জাহাজ লাইটার শিপে পণ্য খালাস করে। আর পণ্য খালাসের সুবিধার্থে লাইটার শিপগুলোকে মাদার ভেসেলের সঙ্গেই নোঙর করতে হয়। এক্ষেত্রে সাগরের ঝড়ো হয় এ দুটি জাহাজের মধ্যে সংঘর্ষের শঙ্কা সৃষ্টি করে। এই অবস্থায় প্রতিটি মাদার ভেসেলকে আকৃতি ভেদে প্রতিদিন 15 থেকে 20,000 মার্কিন ডলার ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। প্রায় 55টার মতো জাহাজ আছে, তার মধ্যে থেকে 2-1টা জাহাজ যাদের হ্যাচ খুলতে হয় না, এই জাতীয় জাহাজের ছাড়া অন্য জাহাজের যেই তাদের কিন্তু ড্যামেজ কিন্তু 20 থেকে আপনার 30, 40, 50 হাজার, যেহেতু বড় বড় জাহাজগুলো আউটার অ্যাঙ্করেজে থাকে, তো ওই ক্যালকুলেশন করতে গেলে হিউজ ড্যামেজ আপনার ওদের প্রতিটা জাহাজের আসবে। এদিকে প্রবল বর্ষণের ফলে নগর জুড়ে যে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে তার থেকে বাদ যাচ্ছে না বন্দর কেন্দ্রিক প্রতিষ্ঠানগুলো। সমুদ্র উপকূলবর্তী বিভিন্ন স্থানে রাখা কন্টেনারগুলোতে পানি ঢুকে যাওয়ায় আমদানি রপ্তানি পণ্য নষ্ট হওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। 3 দিনের টানা বৃষ্টিতে তৈরি পোশাক খাতকে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে জানান এই বিজিএমইএ নেতা। রাস্তাঘাট পানিতে ডুবানো, ফ্যাক্টরিতে পানি উঠে গেছে, তারপর হলো যে আইসিডিতে আপনার কন্টেনার যেগুলো আছে কন্টেনার পানির মধ্যে ঢুকে গেছে,
সেখানে বিশাল একটা ক্ষতির সম্ভাবনা আছে, এখনও আমরা আইডেন্টিফাই করতে পারিনি। চট্টগ্রাম বন্দরের প্রধান জেটিতে জাহাজ বেড়া কিংবা কন্টেনার উঠানামা অনেকটা স্বাভাবিক থাকলেও বৃষ্টির কারণে ডেলিভারিতে কিছুটা ধীরগতি রয়েছে। স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে ৩৫০০ কন্টেনার ডেলিভারি হলো বুধবার তা ২৬০০তে নেমে আসে। একদিকে তুমুল বৃষ্টি, অন্যদিকে উত্তাল সাগর, আর এই দুই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বিপর্যস্ত দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বদ্ধ সরকারি কলকারখানায় বেসরকারি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী। সকালে সচিবালয়ে বাংলাদেশ জুট মিলস লিমিটেডের প্রায় ৩৫ একর জমি লিজ দিতে জুট অ্যালায়েন্স লিমিটেডের সঙ্গে চুক্তি সই অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, সরকার বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করতে চায়, এজন্য প্রাইভেট সেক্টরকে বিনিয়োগের জন্য আহ্বান জানান। আগামী ২ বছরের মধ্যে বন্ধ থাকা রাষ্ট্রীয় মিলগুলো বেসরকারি খাতে লিজ দেওয়ার মধ্য দিয়ে ইতিবাচক পরিবর্তন আনা হবে। বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানি কিছুটা কমলেও যুদ্ধ বন্ধ হলে পরিস্থিতি উন্নতি হবে বলে আশা মন্ত্রীর। রাষ্ট্রীয় সম্পদ এই প্রতিষ্ঠানগুলিকে, এই মিল ফ্যাক্টরিগুলিকে আমরা নতুনভাবে রিভাইটালাইজ করতে চাই, পুনর্জীবিত করতে চাই। তো সেই ধারাবাহিকতার অংশ হিসাবে আজকে আমরা টিকে গ্রুপের সাথে একটি চুক্তিতে আবদ্ধ হয়েছি, আমাদের পাটকল কর্পোরেশন, যেখানে ওনারা একটা নির্দিষ্ট অঙ্কের প্রায় ১,০০০ কোটি টাকার বিনিয়োগ হবে এবং প্রায় ৩,০০০ কোটি টাকার টার্নওভার হবে। অলস থাকলে তো আর সম্পদ থাকে না, সেটা লায়াবিলিটি হয়ে যায়। এই লায়াবিলিটিগুলিকে যাতে দ্রুত আমরা সম্পদে রূপান্তরিত করতে পারি, সেজন্য দেশবাসীর দোয়া চাই। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও এক শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গুরুতর আহত হয়েছে আরেক সন্তান। ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্ত স্বামী। ক্যাম্প ৬-এর ইনচার্জ গাজী শরীফুল হাসান জানান, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আতাসাবুল হক ও তার স্ত্রী নূর শহীদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এরই জেরে ভোরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী নূর শহীদকে কুপিয়ে জখম করে। ৬ ও ৪ বছর বয়সী দুই সন্তান মাকে বাঁচাতে গেলে তাদেরও কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই মা ও এক শিশু সন্তানের মৃত্যু হয়। গুরুতর আহত অপর সন্তানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পালিয়েছে অভিযুক্ত স্বামী। দেশের বাইরের খবর, ইরাকের কারবালায় লাখো মানুষের ভালোবাসায় সিক্ত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজারে আরও এক দফা জানাজা অনুষ্ঠিত হবে। শোকযাত্রাকে কেন্দ্র করে রাজপথে মানুষের ঢল নামে। লেবাননেও লাখো মানুষের উপস্থিতিতে শোকসভায় প্রতিধ্বনিত হয়েছে প্রতিরোধের হুঙ্কার। আজ নিজ শহর ইরানের মাশহাদে চিরনিদ্রায় শায়িত হবেন দেশটির সবচেয়ে জনপ্রিয় এই নেতা। প্রিয় নেতাকে বিদায় জানাতে লাখো মানুষের ঢল। বুধবার রাতে জনসমুদ্রে পরিণত হয় ইরাকের কারবালা। রাষ্ট্রীয় শোকযাত্রার অংশ হিসেবে এদিন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ নেওয়া হয় হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে। গাড়ি থেকে কফিন মাজারের ভিতরে নিতে বেশ খানিকটা সময় লাগে। শেষবারের মতো খামেনির কফিন ছুঁয়ে দেখতে ভিড় করেন অনুসারীরা। উপস্থিত জনতা খামেনিকে স্মরণ করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে এক আপসী নেতা হিসেবে। তিনি কোনো একজন ব্যক্তির জন্য শহীদ হননি কিংবা নিজের জন্য শহীদ হননি, বরং তিনি কেবল ইসলামের জন্যই শহীদ হয়েছেন। তিনি ঈমানকে ঐক্যবদ্ধ করেছেন, জনগণকে ঐক্যবদ্ধ করেছেন এবং সবাইকে এক সুতোয় গেঁথেছেন। ইমাম হুসাইনের মাজারে বৃহস্পতিবার আরও এক দফায় জানাজা হয়। এ সময় আবেগ ঘন পরিস্থিতির সৃষ্টি হয়, কান্নায় ভেঙে পড়েন অনেকে। ইরাকের গণ্ডি পেরিয়ে শোকের আবহ ছড়িয়ে পড়ে লেবাননেও। বৈরুতের দক্ষিণাঞ্চল শহরতলিতে বিশাল জনতা সমবেত হয়ে প্রয়াত এই নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এই শোক সমাবেশ চলাকালীন এক টেলিভিশন ভাষণে হিজবুল্লাহর প্রধান নাইম কাশেম সাফ জানান, ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার পথেই তারা অবিচল থাকবেন এবং প্রতিরোধ যুদ্ধ শেষ করার ইসরায়েলি পরিকল্পনা যে কোনো মূল্যে নস্যাৎ করবেন। ইরান ও ইরাকের 5টি শহরে শোকানুষ্ঠানের পর আজ খামেনির জন্মশহর মাশহাদে তাকে দাফন করা হবে। গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর দিন যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলায় পরিবারের 4 সদস্য সহ নিহত হন খামেনি। বুধবার প্রথমবারের মতো ক্ষতিগ্রস্ত কার্যালয়ের ফুটেজ প্রকাশ করেছে ইরানি কর্তৃপক্ষ। রাহানুল রানা, সময় সংবাদ। খেলার খবর, সিরিজ রক্ষার মিশনে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ইনজুরির কারণে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেছেন লিটন দাস। হারারে স্পোর্টস ক্লাবে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1:30টায়।
বিশ্বকাপের উন্মাদনার মাঝেই হতাশায় জিম্বাবুয়ে সফর কাটছে বাংলাদেশের। একমাত্র টেস্ট 2.5 দিনে হারের পর ওয়ানডে সিরিজের শুরু ব্যর্থতা দিয়ে বোলারের ধারাবাহিকতা বজায় রাখলেও ব্যাটাররা করেছেন হতাশ। মূলত দেশটির চ্যালেঞ্জিং কন্ডিশন ও উইকেটের বাড়তি বাউন্সের কারণেই হতাশাজনক পারফর্ম করছেন ব্যাটাররা, মনে করেন আশরাফুল। তবে এই ম্যাচ জিতে সিরিজে ফিরতে পড়িয়া টাইগাররা। সিরিজ সমতায় আনার ম্যাচে একাদশে আসবে পরিবর্তন। রিশাদের পরিবর্তে দেখা যেতে পারে তানভীরকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক ব্যবস্থা ও গণভোটের বিধান। পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিলের রায় আপিলেও বহাল। সংসদেই সুরাহা হবে নীতি নির্ধারণী বিষয়। বসবাস অযোগ্যের তালিকায় ঢাকার তৃতীয় অবস্থান নিয়ে উদ্বেগ প্রধানমন্ত্রীর। পরিবেশ উন্নয়নে সবাই মিলে কাজ করার আহ্বান। বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন। এবং ভারী বর্ষণে এবার বান্দরবানে পাহাড় ধস। একই পরিবারের 3 জন সহ 5 জনের মৃত্যু। কক্সবাজারেও প্রাণ গেল 2 শিশুর। আজও তলিয়ে বন্দরনগরের বিভিন্ন সড়ক। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর খেলার সময়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাব্বির মিথুন। ইমরুদ, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।